নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 6টায় শুরু করছি জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে মালদা জেলার দিকে, কারণ মালদা গাজলে দুঃসাহসিক ডাকাতি। গুলিবিদ্ধ ব্যাংক কর্মী, ডাকাতিতে বাধা দিতে গেলেই গুলিবিদ্ধ হন সেই ব্যাংক কর্মী। মালদার গাজলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা। কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেই ডাকাতি। ব্যাংক কর্মীদের মোবাইল কেড়ে নেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সেই দুঃসাহসিক ডাকাতির সময়কার ছবি দেখুন। ডাকাতিতে বাধা দিতে গেলে সেই দুষ্কৃতীরা গুলি করে, গুলিবিদ্ধ হন এক ব্যাংক কর্মী। ইতিমধ্যে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার গাজলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোনার দোকানে আমরা দেখেছি ডাকাতি হয়েছে পরপর, এবার ব্যাংকে ডাকাতি। মালদা জেলায় প্রায় বলা যেতে পারে ডাকাতির ঘটনা সামনে আসছে, আর আজ মালদার গাজলে এই দুঃসাহসিক ডাকাতি। সেবক রয়েছে, সেবকের সাথে কথা বলবো সরাসরি। সেবক, একটা বিষয় বোঝার চেষ্টা করব, 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথা থেকে গ্রেপ্তার, কিভাবে গ্রেপ্তার? আর 2, বড় সড়ো অ্যামাউন্টের টাকা লেনদেনের কি কোনো খবর ছিল এই ডাকাত দলের কাছে? দেখো, এই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, কারণ হঠাৎ করে এত বড় দল তারা তৈরি হয়ে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে শুধুমাত্র 6 লক্ষ টাকা সিন্দুক ভেঙে পাওয়া গিয়েছে। সেই 6 লক্ষ টাকা লুট করার জন্য এতটা দুঃসাহসিক অপারেশন করা হবে, এটা কিন্তু পুলিশ মনে করছে না। আর এখানেই তুমি যেটা বলছিলে যে এখানে কি কোনো বড় টাকার লেনদেন, কোনো বড় কোনো অর্থ জমা হওয়ার কথা ছিল, সেটা কি হয়নি বা এই ধরনের কোনো খবর ছিল কিনা, তাও কিন্তু ব্যাংক কর্মীদের জিজ্ঞাসাবাদ করে বুঝে নিতে চাইছেন পুলিশ কর্তারা, পুলিশের তদন্তকারীরা। কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মাত্র 5,92,000-এর কিছু বেশি টাকা লুট করেছে দুষ্কৃতীরা। আর এই লুট করে পালানোর সময় যেটা জানা যাচ্ছে, পুলিশ ডাকাত দল গুলি বিনিময়ের ঘটনা, এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। 2 জন ডাকাতেরই নাম জানা যাচ্ছে। একজন মাধব মন্ডল, গাজলের কৃষ্ণপুরের বাসিন্দা, আরেকজন মহিদুল ইসলাম, তার বাড়ি চাচলের মল্লিকপাড়া। অর্থাৎ এরা দুজনেই কিন্তু মালদহের। যেটা বলছিলাম যে আধা বাংলা আধা হিন্দি ভাষায় কথাবার্তা বলা হচ্ছিল। প্রশ্ন উঠছিল, তাহলে কি স্থানীয় গ্যাং না বহিরাগত? অনেক ক্ষেত্রে বাইরের দলের সঙ্গে স্থানীয় স্পটার, স্থানীয় দুষ্কৃতীরা একত্রিত হয়ে দল তৈরি করেন। এখন পুলিশ তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে। হঠাৎ করে 7-8 জনের দল, তারা কি সবাই মালদার না ভিন রাজ্যের দুষ্কৃতী রয়েছে, তা পুলিশ নিশ্চিত হতে চাইছে। তবে একেবারেই পরিস্থিতিকে নজর রাখো। আপনারা ধন্যবাদ সেবক। ওই 2:20 কি 25 এরকম টাইমে কম্পিউটারে কাজ করছি, আমরা 2 জন স্টাফ ছিলাম। সেই মুহূর্তে অল্প বয়সেরই ছেলেগুলো, মুখ টুক সব বাঁধা, চোখে কালো চশমা পরা, সব ঢুকলো। হাতে রিভলভার ছিল। আগে মোবাইলগুলো নিয়ে তারপর রিভলভার ধরেছে, হাতে বুকে রিভলভার ধরেছে, আর বলছে ক্যাশ নিকালো করতে করতে আমাদের আরেকজন স্টাফ ছিল, ওই দাদা তো ক্যাশ দেখিয়ে দিল। ক্যাশ ওখান থেকে নিয়ে বলছে আরো ক্যাশ, যেটা সেফ গার্ড, যেখানে টাকা রাখা হয় সিন্ধুক, ওটা যখনই খুলতে যাচ্ছে তখন তো অ্যালার্ম বেজেছে। বাজার সঙ্গে সঙ্গে ছেলেটা বন্ধ করতে যাচ্ছিল, ওই মুহূর্তে ছেলেটাকে গুলি করে সব টাকা পয়সা নিয়ে চলে গেছেন। কজন এসেছিল? আমি তো ভাই গুনে দেবো 8-10 জন, 7-8 জন, 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? কজনের হাতে বন্দুক ছিল? সবার হাতেই? সবার হাতে। আজ উঠে গেল ধর্মঘট। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট উঠল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ধর্মঘট ডেকেছিল, সেই ধর্মঘট আজ তুলে নেওয়া হলো। মন্ত্রী দাবি করছেন আজ থেকেই হিমঘর থেকে বেরোবে আলু। ধর্মঘটের জেরে আলুর দাম চড়া, হাফ সেঞ্চুরি ছিল আজ আলুর দাম, কিন্তু মন্ত্রী দাবি করেছেন যে আজ থেকেই কিন্তু হিমঘর থেকে বেরোবে সেই আলু। জানার চেষ্টা করবো এই বৈঠক এবং এই বৈঠকের পর ধর্মঘট উঠলো, কি বললেন, কি জানালেন মন্ত্রী। জানাবে রানা রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি রানা। আজকে দাবি করলেন মন্ত্রী যে আজ রাত থেকে হিমঘর থেকে আলু বেরোবে, তাহলে কি আগামী কাল থেকে আলুর দাম কমছে? স্বস্তির খবর তাহলে। একদমই তাই। দেখো, যে রাজ্যবাসীর কাছে কিন্তু স্বস্তির খবর, আগামী কাল থেকে কিন্তু খোলা বাজারে আলুর দাম কমতে চলেছে।
মানে তার কারণ 3 দিন ধরে যে কর্মবিরতি ছিল সেই সমস্ত হিমঘর থেকে আলু মানে তোমার বের হয়নি, ফলে আলুর একটা বাজারে যোগান কম ছিল, ফলে হু করে দাম বাড়ছিল। যেখানে আজকেও কিন্তু আলুর দাম সেঞ্চুরি মানে হাফ সেঞ্চুরি হয়েছে। কিন্তু এই বৈঠকের পর কিন্তু কিছুটা হলেও কিন্তু স্বস্তির মানে তোমার নিঃশ্বাস ফেলছে মানে রাজ্যের আমজনতা। পাশাপাশি তোমার জানিয়ে রাখি, যে জন্য যে আন্দোলন ছিল যে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, সেটা কিন্তু সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো পর্যন্ত জারি রইল। আমার সঙ্গেই আছেন একজন হরিপাল ব্লকের আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক, তাকে বলবো আপনাদের তো আন্দোলন ছিল যে ভিন রাজ্যে আলু পাঠাতে হবে, যার জন্য আপনারা হিমঘর থেকে আলু বার করতে চাননি। কি বলবেন আজকে যে বৈঠক? আজকে আমাদের যে কর্মবিরতি চলছিল ভিন রাজ্যে আলু পাঠানো নিষেধের জন্য, সেটা আজকে কর্মবিরতিটা তুলে নেওয়া হয়েছে ম্যাডামের কথা শুনে এবং জনগণের কথা শুনে, যে আমরা আগামী কাল থেকেই আমরা সেই আলুর যোগান যেমন আগে ছিল আমরা সেই যোগান আমরা দিয়ে দেব এবং বাজারের দাম আশা করি কমবে। এবং আমাদের যে ভিন রাজ্যে আলুটা যাবার ছিল উনি বলেছেন যে আলোচনা, তার মানে তুমি বুঝতেই পারছো যে আগামী কাল থেকে কিন্তু আলুর দাম কমে যাবে, পাশাপাশি যে ভিন রাজ্যে আলু পাঠানো। ধন্যবাদ রানা। আগামী কাল থেকে আলুর দাম কমবে বলে মন্ত্রী দাবি করেছেন, আজ রাত থেকে হিমঘর থেকে আলু বেরোবে। কি বললেন তিনি, কি দাবি করলেন বেচারাম মান্না, শুনুন। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি। এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। আর এদিকে 3 দিন লাগাতার কর্মবিরতির জেরে জেলায় জেলায় আলুর দাম একেবারে হাফ সেঞ্চুরি, ছ্যাঁকা লাগছে আলু কিনতে গেলে। যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ভোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান, দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের মানে খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি, তখন এখন এক শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে, এখন প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না কমে। আলু নেই কোনো মার্কেটে, আলুটা কমলে তাহলে বাজার, নালে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা। অনেক কম, অনেকের কাছে আলু নেই, একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত মানে খদ্দেরকে আমাদেরকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার, এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা, এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক করে দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা।
বন্যা মোকাবিলায় শুধুমাত্র বিহারের জন্য বরাদ্দ 11,500 কোটি টাকা, কিন্তু পাশের রাজ্য বাংলার হাত খালি। এতে অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। এবার শরিক নির্ভর মোদী সরকার, বাজেটে সেই শরিকদের জন্য ঢালাও ঘোষণা। যেমন বিহারে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। বাংলারও বহু এলাকা বছর বছর প্লাবিত হয়, কিন্তু বাংলায় বন্যা নিয়ন্ত্রণে কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরে রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে দশকের পর দশক ধরে ঝুলে থাকে। এবার ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটের পর সেই মতো কাজও শুরু হয়েছে। ঘাটালের অনেকে অবশ্য ভেবেছিলেন রাজ্য সরকার তো করছেই, এবার বাজেটে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদী সরকারও কিছু ঘোষণা করবে, কিন্তু তার হলো কই। আমরা ভেবেছিলাম হয়তোবা এবারের কেন্দ্রীয় বাজেটে যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হয়তো কিছু অর্থ অনুমোদন আমরা দেখতে পাবো। খুবই আমাদেরকে হতাশ লাগছে যে আজকে কেন্দ্রীয় বাজেটে কিন্তু কোনো রকমের অর্থ মঞ্জুর হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এককভাবে মাস্টার প্ল্যানের জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা আছে। এই জায়গাটায় আমাদের যিনি ঘাটাল লোকসভা সাংসদ রয়েছেন, উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করতো। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে। শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে। প্রায় প্রতি বছর ডিভিসি ছাড়া জলে হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়, ক্ষয়ক্ষতি হয় বহু। এসব এলাকার বাসিন্দারাও হতাশ, কারণ বন্যা প্রতিরোধে বাংলার জন্য কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় বাজেটে। আমতা উদয়নারায়ণপুর তো একদম পুরো কাগজে দিল্লি পর্যন্ত রিপোর্ট যাচ্ছে যে হাওড়া ডিস্ট্রিক্টে উদয়নারায়ণপুর আমতা আমাদের বন্যা নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই করা না না, এটা তো আমাদের বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করেছে। বরাদ্দ থাকলে তো আরো বেশি কাজ হতে পারে, আরও কাজ হতো, চাষিরা উপকৃত হতো। আমাদের বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবাংলাকে, আর বঞ্চনার শিকারটা আমরা ভোগ করছি। আমরা কৃষক হয়ে প্রচুর, কৃষক শুধু কেন, কৃষকের তো ক্ষয়ক্ষতির পরিমাণ সে বলা যাবে না, অঙ্কে বলা যাবে না। কেন্দ্রীয় বাজেটে হতাশ জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারাও, কারণ প্রতি বছর বর্ষায় ভয়াবহ রূপ নেয় তিস্তা, তখন তিস্তার প্লাবনে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা তো ভাবছিলাম এটা মনে হয় হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। আমরা হতাশই আছি। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি যে আমরা একটা আশা ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, দুই সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পাড়ে যে বাসিন্দাগুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। নিউজ 18 বাংলা। আর এদিকে বিহার সহ একাধিক রাজ্যের জন্য মোটা টাকা বরাদ্দ, কিন্তু বাংলায় নদী ভাঙন মোকাবিলায় কোনো ঘোষণা নেই মোদী সরকারের বাজেটে। আর এতেই ক্ষুব্ধ এই রাজ্যের ভাঙন বিধ্বস্তরা। কেন্দ্রীয় বাজেটে বিহারকে ঢালাও বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. বিহারেরই পাশে বাংলা। বাংলার একাধিক জেলায় প্রতি বছর নদী ভাঙনের সমস্যা চরমে ওঠে, অনেককেই ভিটে মাটি ছাড়তে হয়। এরপরেও বাংলার হাত খালি। পাশের রাজ্য বিহার বিপুল বরাদ্দ পেল, কিন্তু বন্যা ও ভাঙন মোকাবিলায় বাংলার জন্য কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। এতেই ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। তো শুধু বিহারটা করলো, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ এই গঙ্গা ভাঙনে আজ PWD-তে অনেকে বসবাস করছে। আজ আমাদের গঙ্গা ভাঙনে মানুষ আজ দুর্দশার মধ্যে আছে। এটা নিয়ে একবারও কেন্দ্র সরকার ভাবলো না। মূলত গঙ্গা ও ফুলোহার নদীর ভাঙনে বিপাকে পড়েন মালদার মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, বামনগোলা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
তাদের প্রশ্ন, বিহার যদি বন্যা ও ভাঙন মোকাবিলায় বরাদ্দ পেতে পারে তাহলে বাংলা কি দোষ করলো? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে ওনাদের কি সম্পর্ক রয়েছে সেটাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কেন্দ্র সরকারকে আমরা বলতে চাইছি খুব শীঘ্রই এটাতে হস্তক্ষেপ করে। কোনো কিছু বরাদ্দ হয়নি, আপনারা তো শুনেছেন বাজেটে। আমরা চাই দ্রুত ব্যবস্থা না হোক। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই। রাজনৈতিক একটা বক্তব্য যে ডিপিআর পাঠানো হয়নি, তার জন্য টাকা দিচ্ছে না, সমস্ত প্রসেস করে দিয়ে আমরা গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি সেভারেল টাইম উনি প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছেন এবং টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু একটা টাকাও মালদার জন্য বরাদ্দ হয়নি, ইভেন সারা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ হয়নি। মালদার মতোই মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভাঙনের ভয়ে দিন কাটে। লালগোলা, রঘুনাথগঞ্জ 2, সুতি 1 এবং শমশেরগঞ্জ ব্লকের বহু এলাকা ভাঙনে ভেসে যায়, নদীতে তলিয়ে যায় ঘর সংসার। এই ভাঙন রুখতে এবার বাজেটে কোনো ঘোষণা করেনি মোদী সরকার। এতে হতাশ এইসব এলাকার ভাঙন বিধ্বস্তরা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শামশেরগঞ্জবাসী হিসেবে জানাচ্ছি, এই যে বাজেট, অন্ততপক্ষে বাজেটে এই গঙ্গা ভাঙনটাকে তুলে ধরা উচিত ছিল কেন্দ্রের, এটা আমি মনে করছি। আবার তো সামনে বর্ষা পড়েই আছে, পুরো এখন আতঙ্কিত আমরা আবার আছি। কেন্দ্র সরকারকে আমাদের দাবি যে আমাদের পশ্চিমবঙ্গে একবার দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেহেতু কাজ হচ্ছে, আমাদের রাজ্যে কিছুর জন্য হবে না। সুন্দরবনেরও বিস্তীর্ণ এলাকা অনেক সময় জলে ডুবে যায়। ঘূর্ণিঝড় কিংবা ভরা কোটালে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে গ্রামে। এই যেমন পূর্ণিমার ভরা কোটালে ঘর ছাড়তে বাধ্য হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামের 100 পরিবার। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আমরা গৃহবন্দী, জোরের সময় দেখা যাচ্ছে না, প্রচুর ঢেউ, প্রাণে বাঁচার জন্যই ঘর ছেড়ে চলে যাচ্ছি। মাসের পর মাস এভাবেই ঘর ছাড়া থাকতে হয়। অনেকে আশা করেছিলেন এবারের বাজেটে বিহারের জন্য যখন ঘোষণা হয়েছে তখন বাংলার জন্যও বন্যা ও ভাঙন প্রতিরোধে ঘোষণা হবে, সেটা না হওয়ায় অনেকেই হতাশ। এখানকার রাজনীতি ভাবে খেলা হচ্ছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ মানুষকে বৈমাত্র হিসেবে দেখছে, নইলে বাজেটটা করতো না। তা আমরা কি ভারতবর্ষের কোনো বাসিন্দা না? তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা হলো না কেন? আর এইভাবে কি আমরা বাঁচতে পারি? নিউজ 18 বাংলা। আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। এবারে ছবি দেখুন আপনারা আগে, তারপর বলছি। এটা দেখে বোঝা যাচ্ছে না এটা রাজ্য সড়ক নাকি পুকুর নাকি খাল, কিন্তু এটা আদপে রাজ্য সড়কই। ঝাড়গ্রামের কাথুয়া খাল, সেই খালের জল বেড়ে গেছে। টানা বৃষ্টি হচ্ছে, এক নাগারে বৃষ্টি আসে, বৃষ্টির জেরেই ঝাড়গ্রামের কাথুয়া খালের জল বেড়ে গিয়ে রাজ্য সড়কের ওপর জল উঠে যায়। রীতিমতো যান চলাচলে সতর্ক প্রশাসন। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কোনো বাস যেতে পারছে না, অনেক সমস্যা। জল এমন বেড়েছে কোনো মানুষ পার হতে পারছে না, অনেক সমস্যা। নিজেও গাড়িও পড়ছে, প্যাসেঞ্জারও সমস্যা লেগেছে, বিরাট অসুবিধা। কেউ বাস দাঁড়িয়ে গেছে, হেঁটে পার হচ্ছে, টোটো ফোটো ধরে আবার যাচ্ছে, খুব কষ্ট। এদিকে বেহাল সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত। জলদাপাড়ার চিলাপাতা থেকে জয়গাঁ, মাদারিহাট, জলপাইগুড়ি যাওয়ার অন্যতম রাস্তা এই বানিয়া সেতু। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মথুরা গ্রাম পঞ্চায়েতের চিলাপাতা বানিয়া সেতুর ভগ্ন দশা। কালচিনি, জয়গাঁ ও ভুটান যাওয়ার এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষের যাতায়াত। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দারা। দ্রুত সেতু মেরামতির দাবি বাসিন্দাদের। দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে আমাদের ব্রিজের মুখে ঢালাই দেওয়া ছিল, সেটা ভেঙে হয়ে গেছে। আরও যদি জল বেড়ে যায় হয়তো ধুয়ে নিয়ে চলে যাবে। এখন জঙ্গল রাস্তা, আমাদের চিলাপাতা, হাতির ভয়, গন্ডারের ভয়, বাঘের ভয়। ওই জন্য যদি রাস্তা যদি খারাপ হয়ে যায়, ব্রিজটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো যাতায়াতের অসুবিধা হবে।
আমরা চাচ্ছি যে ব্রিজটা যে ভাঙন হয়েছে বা রাস্তা যে খারাপ আছে সেগুলো যদি তাড়াতাড়ি যদি করা হয়। এটা তো অ্যাকচুয়ালি এইবারের সমস্যা নয়, এটা তো অনেক দিন থেকে হয়ে আছে। আমরা এর আগেও এনবিডিডি যেহেতু এটা করেছিল, তো আমরা এনবিডিডির যে আধিকারিকরা রয়েছে ওনাদেরকে আমরা জানিয়েছি এবং জেলা পরিষদ থেকে শুরু করে আমরা মানে উদ্যোগ যারা রয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি অতি দ্রুতভাবে যাতে কাজটা হয়। সেইভাবে একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি, যে একটা দুর্বল সেতু হয়েছে ওখানে রয়েছে, ওটা আমরা জানিয়েছি। দেখি আরো একটা ছবি দেখুন, ব্রিজ না থাকায় কিভাবে ঝুঁকির পারাপার করতে হচ্ছে। কাঁসাই নদীর ওপর সেতুর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। এইভাবেই বর্ষা এলেই চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। শুধু তাই নয়, ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। নৌকোতে বেরোতে হয়, এখান থেকে বেশি জল হলে ওই দিকে একটা নদী আছে সেই দিক থেকে বেরোতে হয়। ব্রিজ হওয়াটা কি জরুরি এখানে? হ্যাঁ, খুবই জরুরি। আশা করি এবারে তো বৃষ্টিটা হয়ে যাওয়ার কথা, অনেকবারই উনি প্রতিশ্রুতি দিয়েছেন বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য। এবারে যখন লেগেছেন তো বৃষ্টিটা হয়ে যাবে। দিদি আসবেন, দিদির যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে তাবাগাড়িয়া ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, আমি আমার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা এই তাবাগাড়িয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে আসবেন, সেদিন তার মুখ থেকে শুনে নেবেন, ওনার মুখ থেকে শুনে নেবেন তাবাগাড়িয়া ব্রিজটা কবে থেকে শুরু হবে। তাবাগাড়িয়া ব্রিজ করতে গেলে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে সেটা 6.5 একর, বেশি অ্যামাউন্ট ল্যান্ড নয়। সেটা নিয়ে কিভাবে ল্যান্ড অ্যাকোয়ার করা শুরু হবে, কত ফান্ড লাগবে, সেগুলো নিয়ে একটা বিস্তারিতভাবে মিটিং হয়েছে। তার মধ্যে নার্সারি যেটা বেরিয়ে এসেছে যে আপাতত তাবাগাড়িয়া ব্রিজ যখন তৈরি হবে ওখানে একটা বোর্ড লাগানো মানুষকে সেন্সিটাইজ করার জন্য। যে সমস্ত ল্যান্ড ওনার আছে তার মধ্যে অনেকেই রাজি হয়ে গেছেন, অলরেডি রাজি হয়েছেন। খুব শীঘ্রই একটা মিটিং হবে, হাই লেভেলের মিটিং, থেকে ওখানে আমরা থাকবো, থেকে ওখানকার মানুষকে সেন্সিটাইজ করবো, তারপরে আমরা ফলো আপ অ্যাকশনগুলো নেবো।